ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। আগের দিনের মতো আজও একটি আমি গ্রামার সেট নিয়ে এসেছি, সেট 2, যেগুলো সচরাচর মাধ্যমিকে পড়ে, এমনকি 8, 9, 7 সব ক্লাসের জন্যই এটি প্রযোজ্য। দেখো, প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্রাকেটে 3টে করে ভার্ব দেওয়া আছে, তার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা লিখতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা পারফেক্ট হবে। প্রথমে একটা রয়েছে, দেখো, রিমা বাসে করে প্রতিদিন স্কুলে যায়। এই যে কথাটা এভরিডে, সে প্রতিদিন স্কুলে যাচ্ছে, এটা তার অভ্যাস, দিস ইজ হার হ্যাবিট, তো এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট যখনই হবে, এখানে একটা টেকের পাস্ট ফর্ম রয়েছে টুক, এটা কোনো মতেই হবে না। তাহলে রইল বাকি দুটো প্রেজেন্ট ফর্ম, টেক্স আর টেক, অর্থাৎ প্রতিদিন সে বাস নেয়, বাসে করে স্কুলে যায়। তাহলে এই দুটো ফর্মই হতে পারে, কিন্তু যেহেতু রিমা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আমার টেকের গায়ে যে এসটা রয়েছে, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার টেক্স, এটাই হবে সঠিক অপশান, আমি লিখে দিয়েছি টেক্স। এবারে দেখো, লাস্ট মন্ডে, হোয়েন উই, 3টে অপশান রয়েছে, ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং আর ওয়ার ওয়াচিং। লাস্ট মন্ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা কিছুই গ্রামার হয়তো পারো না তারা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট মন্ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট মন্ডে তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা কিন্তু রয়েছে পাস্টে। আর একই সাথে দেখো, মানে যখন টিভি দেখার কাজটা আর কি হচ্ছিল, তখনই কারেন্ট ওয়েন্ট অফ, গোয়ের পাস্ট ফ্রম ওয়েন্ট, এটাও কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা পাস্টেই আছে। তাহলে এন্টায়ার সিচুয়েশনটা পাস্টে হচ্ছে। এবার পাস্টে যখনই হচ্ছে, এখানে একটা দেখো অপশন হচ্ছে হ্যাভ বিন ওয়াচিং, হ্যাভটা তো প্রেজেন্ট ফর্ম, তো প্রথমে এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাকে এখন কার মধ্যে দেখতে হবে, ওয়াজ ওয়াচিং অথবা ওয়ার ওয়াচিং, পাস্ট কন্টিনিউয়াস। তো আমি মানে না বুঝলেও বুঝতে পারছি যে এই দুটোর মধ্যে একটা হবে। সেক্ষেত্রে উই যেহেতু প্লুরাল ফর্ম, উইর সাথে ওয়াজ হয় না, তাহলে আমার উত্তর কোনটা হবে, ওয়ার ওয়াচিং। এবার যদি মিনিংগতভাবে আমি দেখি যে ইলেকট্রিসিটিটা চলে গেল কোন পরিস্থিতিতে, ইলেকট্রিসিটি চলে যাওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের টেলিভিশন দেখার কাজটা চলছিল, ওটা কিন্তু থেমে যায়নি, তাই এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ ওয়াচিং এবং ওয়ার ওয়াচিং দুটোই পাস্ট কন্টিনিউয়াস ফর্মে থাকলেও যেহেতু উইর সাথে ওয়াজ হয় না, তাই আমরা কোনটা নেব, ওয়ার ওয়াচিং। এবারে দেখো, বাই দিস টাইম টুমরো, এই যে টুমরো আগামীকাল, এখানেই বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, ফিউচার। কিন্তু তার আগে যে বাই দিস টাইম, এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। বাই দিস টাইম অর্থাৎ আগামীকাল এই সময়ের মধ্যে, অর্থাৎ আজকে হয়তো তুমি ধরো বিকেল 4টের সময় সে বলছে আগামীকাল বিকেল 4টের মধ্যে, বাই দিস টাইম মানে আগামীকাল, আজকে বিকেল 4টে, কিন্তু আগামীকাল বিকেল 4টের মধ্যেই তারা রওনা দিয়ে থাকবে। এই লেফট মানে কি, তারা তাদের বাড়ি থেকে বেরোবে, অর্থাৎ কোথাও রওনা দেবে বলে বাড়ি থেকে, লিভ মানে কি, বাড়িটা ছাড়বে, তাহলে লিভ মানে কি, বাড়ি থেকে রওনা দেবে। এই বাই দিস টাইম টুমরো মানে আগামীকাল এই সময়ের মধ্যেই তাদের রওনা দেওয়ার কাজটা হয়ে গিয়ে থাকবে। সুতরাং টুমরোটা বোঝাচ্ছে ফিউচার, আর বাই দিস টাইমটা বোঝাচ্ছে ওই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ এটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট যদি হয়, তাহলে এখানে উত্তর হবে উইল হ্যাভ লেফট। অন্যগুলো হবে না কেন, দেখো, উইল হ্যাভ এই অবধি ঠিক আছে, কিন্তু উইল হ্যাভের পরে কিন্তু ভার্ব কোনোদিন প্রেজেন্ট ফর্ম হয় না। আবার একইভাবে উইল হ্যাভের পরে, উইলের পরে এই যে লেফট ভার্বের পাস্ট পার্টিসিপল আছে বটে, কিন্তু উইলের পরে কোনোদিন হ্যাড হতে পারে না, উইল হ্যাভ। তো এই দুটো তো এমনি অফ হয়ে যাচ্ছে, আর এটা হবে কারণ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ লেফট, অর্থাৎ আগামীকাল এই সময়ের মধ্যে আমাদের রওনা দেওয়াটা হয়ে গিয়ে থাকবে। চলে এসো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট। দ্য টেস্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন, ছোট একটা গার্ডেন, ইডেন গার্ডেন একটা খেলার মাঠ, তাই এর আগে অ্যাট হবে। দুটো টিমের মধ্যে, দুটো রাইভাল মানে কি, প্রতিদ্বন্দ্বী টিমের মধ্যে, মনে রাখবে রাইভাল কথাটার মানে কি, প্রতিদ্বন্দ্বী অপোনেন্ট টিমের মধ্যে খেলা হচ্ছে, দুটোর মধ্যে হচ্ছে বলে বিটুইন। যখন 3 বা তার বেশি হবে আমরা এখানে অ্যামং লিখতে পারতাম, তাহলে এখানে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, দুটো অপোনেন্ট টিমকে, ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং সেই খেলাটা সত্যিই ছিল এক্সাইটিং ওয়ান, এটা একটা প্রচণ্ড উত্তেজনা প্রবণ খেলা ছিল। এই যে ইটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ভাবেল, তাই এর আগে এ না হয়ে অ্যান হবে। দেয়ার ওয়ার আপস অ্যান্ড ডাউনস, খেলার মধ্যে, জীবনেও যেমন আপ অ্যান্ড ডাউন থাকে, খেলার মধ্যেও আপস অ্যান্ড ডাউনস থাকে। কখনো খুব ভালো রান করছে বাবর আজম, হয়তো ভালো রান করছে, কি হয়তো রোহিত শর্মা
ভালো রান করছে, আপ, হঠাৎ দুটো উইকেট পড়ে গেল, ডাউন। তাহলে বলছে ফরচুনস ড্যাশ টু টিমস, দুটো টিমেরই ভাগ্যে খুব আপ ডাউন চলছিল, কখনো বেটার কখনো আবার বাজে কন্ডিশন হয়ে যাচ্ছে টিমের। সেই জন্য এই আপ ডাউনটা কোথায় হচ্ছে? এই দুটো টিমের ভাগ্যে। তাহলে ভাগ্যতে, এই ভাগ্যতে, সেই জন্য এখানে কী হবে? ইন হচ্ছে তাদের ভাগ্যে। ইন দ্য ফরচুনসটা কাদের ফরচুনস? দুটো টিমের ফরচুন, দুটো টিমের সাথে ফরচুন একটা এর সম্পর্ক রয়েছে, যে ফরচুনসটা কাদের? দুটো টিমের। ওই এর বোঝানোর জন্য এখানে অফ দেবে। ইন দ্য ফার্স্ট ইনিংস, একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম বলো বা যে কোনো ক্রিকেট টিমের দুটো ইনিংস হয়, ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস। তাহলে ফার্স্ট ইনিংস তো নির্দিষ্ট, এমন তো না যে ফার্স্ট ইনিংস অনেকগুলো হবে, ফার্স্ট ইনিংস একটাই হবে। তাই এইখানে পার্টিকুলারলি ফার্স্ট ইনিংসকে একেবারে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য দ্য ফার্স্ট ইনিংস, কখনোই বলা যাবে না যে ইন এ ফার্স্ট ইনিংস। এ ফার্স্ট ইনিংস বললে মনে হবে বোধহয় একাধিক ফার্স্ট ইনিংস হয়, তার মধ্যে যে কোনো একটা ফার্স্ট ইনিংস, সেটা তো সম্ভব নয়। তাই কি হবে? ইন দ্য ফার্স্ট ইনিংস ইন্ডিয়াস টোটাল, এবার এই টোটাল 407 রানের টোটাল। আবার একটা দেখো এর আসছে, টোটালটা কত রানের, এই যে এর, সেটা বোঝানোর জন্য টোটাল অফ 407, 407 রানের টোটালটা ওয়াজ অলমোস্ট ওভারটেকেন, অর্থাৎ এই রানটা এটা প্যাসিভে আছে, অর্থাৎ প্রায় অতিক্রম হয়ে গেছিল, অর্থাৎ অতিক্রান্ত করে দিয়েছিল। কাদের দ্বারা সেই রানটা টপকে যাওয়া হচ্ছিল? প্রায় পাকিস্তান টিমের দ্বারা, তাই হবে বাই পাকিস্তান। ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো দিস ইজ দ্য বয়, হি স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে জয়নিং করতে বলছে। অ্যাডজেক্টিভ ক্লজ কখন হবে? যে লিঙ্কারটা হবে সেটা কিন্তু কোনো একটা নাউনের পরে বসবে। এই যে হিটা, এই বয়টাকে বোঝাচ্ছে নিশ্চয়ই, এই সেই ছেলে যে ক্লাসে ফার্স্ট হয়েছিল, এই হিটা হচ্ছে বয়। তোমরা মনে রাখবে হির জায়গায় হু হয়, এরকম মনে রাখবে, হি হু, হিম হুম, হিজ হুজ, অর্থাৎ হির জায়গায় হু হবে, হিমের জায়গায় হুম হবে, আর হিজের জায়গায় লিঙ্কার হবে হুজ, আর হেয়ার বা দেয়ার হলে হবে হয়ার। তো এখন তোমার দেখা যাচ্ছে যে হি রয়েছে, তাহলে হির জায়গায় কী হবে? হু হবে। তাহলে সেই হুটা কিন্তু 100% এই বয়ের পরেই কিন্তু বসবে। তাহলে পুরো ক্লজটা এই বয় বলে নাউনটাকে কোয়ালিফাই করছে, মানে বয় বলে নাউনটাকে কি করছে? একে বিশেষিত করছে। তাই পুরো ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করবে কোন নাউনের? বয়কে। তাহলে হির বদলে হু দিলে ব্যাস, যেটা কানেক্টেড হয়ে ফুল স্টপ এখানে পড়বে। দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশনস। ডু নট অপ্রেস দ্য উইক, তুমি ডু নটটা ঢেকে দাও, ডু নট অপ্রেস দ্য উইক, ডু নটটা ঢেকে দিলাম। তাহলে কি হচ্ছে? অপ্রেস দ্য উইক। অপ্রেস মানে নিপীড়ন বা টর্চার বা অত্যাচার। গরিবদেরকে, দুর্বলদেরকে অত্যাচার করো না। তাহলে আমি কি করব কি? মনে করো ডু নট নেই, তাহলে ওপেন দ্য ডোরের মতো, এটা একটা ইম্পারেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? লেট দ্য উইক বি অপ্রেসড। ফর্মুলাটা কি ইম্পারেটিভে? লেট অবজেক্ট, এখানে দ্য উইকটা হচ্ছে কি? অবজেক্ট। লেট অবজেক্ট বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, অপ্রেসের পাস্ট পার্টিসিপল অপ্রেসড। তাহলে লেট দ্য উইক বি অপ্রেসড, এটাই হচ্ছে ফর্মুলা। এখন যেহেতু এটা ডোন্ট রয়েছে, সেই জন্য লেটের পরে তুমি নটটা কি বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে হবে লেট নট দ্য উইক বি অপ্রেসড। এর আরেকটা অপশান হয়, এভাবেও করা যায়, দ্য উইক শুড নট বি অপ্রেসড, এটাও লিখতে পারো, দ্য উইক শুড নট বি অপ্রেসড। এবার আসছে ন্যারেশন। হি সেইড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। এই যে দেখছো, এটা কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, হোয়াট ইজ ইয়োর নেম। এই ইজটা কিন্তু কোশ্চেনের জন্য ইয়োর নেমের আগে আছে, এইটাকে কিন্তু তোমাকে পিছনে আনতে হবে। অনেক স্টুডেন্ট ভুল করে, মনে রাখতে হবে ইয়োর নেম এটা একটা কম্বাইন্ড একটা সাবজেক্ট। নামটা কার? তোমার নাম। অনেকে এই ইজটা ইয়োর আর নেমের মাঝখানে প্লেস করে না, ইজটাকে পুরো ইয়োর নেমের পরে বসাতে হবে। আর এখানে ডব্লিউইচ আছে, তাই কোনো ইফ হবে না, দ্যাটের তো প্রশ্নই নেই। আর কোশ্চেন আছে বলে সেইড টুর জায়গায় হবে আক্সড। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হি আক্সড মি হোয়াট। এবার ইয়োর নেম, সে আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, তাহলে সে আমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, তার মানে সে আমাকে জিজ্ঞেস করছে আমার নামটা। তাহলে হোয়াট মাই নেম। এবার আমি আগে ইজটাকে পিছনে ধরে নিয়েছি, এবার ইজটা ওয়াজ হবে। কিন্তু আমি বলবো তুমি ওয়াজ না লিখে ইজ লিখবে, কারণ আমার নাম তিনি যখন জিজ্ঞেস করেছিলেন, সে যখন আমায় জিজ্ঞেস করেছিল তখনও আমার নাম যা ছিল আজও আছে, আগামীতে সেই একই নামই থাকবে। এমন তো বলা ঠিক না যে সে আমায় জিজ্ঞেস করেছিল আমার নাম কি ছিল।
এই কি ছিল নাম বললে মনে হবে তাহলে কি আমার নাম এখন চেঞ্জ হয়েছে? নো, মাই নেম ইজ নট চেঞ্জ, ইট ইজ ইটারনাল, একই থাকবে আমার নাম। সেই জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে ওয়াজ না দিয়ে, এটা চিরন্তন ব্যাপার, ইউনিভার্সাল, আমার নাম তো ইনট্যাক্ট থাকবেই, তাই এখানে ওয়াজ না করে তুমি ইজটাকে ইজি রাখতে পারো। এরপরে আমার মতো বলে ইজি তুমি রাখবে। এবার হচ্ছে দ্য ডগ ওয়াজ চেজিং দ্য র্যাবিট, ফ্রেজাল ভার্ব, ওয়াজ চেজিং ভার্বের গায়ে আইএনজি আছে, তাহলে সে ছুটছে, পিছনে তাড়া করছে, কুকুরটা র্যাবিটের পিছনে কি তাড়া করছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে রান আফটার মানে চেজ করা, তাড়া করা। তুমি যখনই এখানে দেখছো আইএনজি, তোমাকেও রানিং আফটার করতে হবে, কিন্তু যখনই তুমি রানিং করবে এই লাস্টের এনটা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে, হয়ে যাবে রানিং আফটার, রানিং আফটার, ঠিক আছে। এবার রয়েছে হি রিমুভড হিজ হ্যাট বিফোর এন্টারিং দ্য টেম্পল, মন্দিরে ঢোকার আগে সে তার টুপিটাকে রিমুভড অর্থাৎ খুলেছিল। আমি আগেও বলেছিলাম রিমুভের কনজুগেশন যদি দেখি, রিমুভের তিনটে ফর্ম হচ্ছে রিমুভ, রিমুভড, রিমুভড। এখন তুমি এই রিমুভটা ভার্বের পাস্ট না পাস্ট পার্টিসিপল অর্থাৎ V2 না V3 বুঝবে কি করে? আমি আগেও একদিন বলে দিয়েছিলাম, এর আগে যদি তুমি হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর এই জাতীয় কিছু যদি না দেখো তাহলে বুঝতে হবে এটা হচ্ছে V2। তাহলে আমাদের এই রিমুভটা V2। রিমুভ মানে মন্দিরে ঢোকার আগে সে তার টুপিটা খুলেছিল, তার হ্যাটটা কি খুলেছিল, তার মানে এটা পাস্ট ইনডেফিনাইট। টেক অফ মানেও খোলা, কিন্তু টেকের তিনটে ফর্ম কিন্তু কি, টেক, টুক, টেকেন। সুতরাং আমাকে আগে ভালো করে বুঝতে হবে এটা V2। সুতরাং আমি ভুল করে যেন এটা টেক, টুক, টেকেন V3-তে না যাই, আমাকে ভার্বের 2 নম্বর ফর্মটাই নিতে হবে, টুক অফ, ও ডবল এফ, টুক অফ। আর দ্য কোম্পানি হ্যাজ স্ট্যাবলিশড, হ্যাজের পরে স্ট্যাবলিশ আছে, এটা V3, এটা V3। তাহলে এই হ্যাভের পরে আছে V3, এটা স্ট্যাবলিশ নিউ ব্রাঞ্চেস, কোম্পানি নতুন নতুন ব্রাঞ্চেস কি স্থাপন করেছে। এই স্থাপন করার গ্রুপ ভার্ব হচ্ছে সেট আপ, কিন্তু এটা V3 হলেও নো প্রবলেম, কারণ সেটের তিনটে ফর্মে কি, সেট, সেট, সেট। আমি সেট আপ লিখবো, যদি মাস্টারমশাই জিজ্ঞেস করে হ্যাঁ রে তুই তো সেট আপ লিখলি, তুই কি প্রেজেন্ট ফর্ম বলবি? না স্যার, বলবে না স্যার, আমি এটা থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ইউজ করেছি, আমি বুঝে শুনেই লিখেছি। সো আপনি ভুল বুঝবেন না স্যার, আমি পার্টিকুলারলি সেট আপ ভার্বের পাস্ট পার্টিসিপেলই লিখেছি। এখন সেটের তিনটে ফর্ম একই বলে আপনার কনফিউশন হচ্ছে, আমি হয়তো না বুঝে করেছি, বাট আমি বুঝে করেছি, কারণ আমি বুঝে গিয়েছি স্ট্যাবলিশ ভার্বের কি 3 নম্বর ফর্ম। আমি পরবর্তী আবার একদিন নিশ্চয়ই আসবো পরবর্তী এরকমই কোনো গ্রামার প্র্যাকটিস নিয়ে। তো তোমরা সাথে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো। ভালো থেকো, আবার কোনো একটি নতুন গ্রামার সেট নিয়ে তোমাদের সাথে আমি আবার আলোচনা করব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।